You are watching Step Presents Starbuzz. না আমি ইনফ্যাক্ট আগে থেকে আসলে একটু ওয়েট লস করেছি, বাট আমি ডায়েট করি না। আমি কোনোদিনই আমি পারি না, কিন্তু আমি চেষ্টা করবো শিখে নেবো। আমাকে কোনো কোশ্চেন করেনি, আমাকে ওরা সিলেক্ট করে ফেলে। এভাবে আস্তে আস্তে আমি পরের ধাপ করে সামনের দিকে এগিয়ে চলা। আমি কোনোদিনই আসলে ক্যামেরার সামনে যখন দাঁড়াই আমি নার্ভাস হই না। ছোটবেলা থেকে মানে যখন থেকে কাজ করি তখন থেকে কেন জানি আমি কোনোদিন শাই ফিল করি না। যে কোনো ডায়লগ আমি সবার সামনে বলতে পারি, যে কোনো সিন আমি 100 মানুষ পাশে থাকলেও সেটে 1 ঘন্টা 2 ঘন্টা মেকআপ নিয়েও ক্যামেরার সামনে যেমন লাগে, 15 মিনিটে মেকআপ নিয়েও আসলে ক্যামেরার সামনে একই রকম লাগে। আমি যখন নাটকে কাজ করা শুরু করেছি আমার চেহারার প্যাটার্নটা মেবি একটু রিচ ফেস, মানে একটু খুব দেমাগি, খুব অহংকারী লাগে। যখন আমি ফার্স্ট মুভি করেছিলাম বয়ফ্রেন্ড তাসকিন রহমানের সাথে, ওই মুভিটা আসলে একদমই হুট করে করা, কোনো আমার মুভির প্ল্যানিং ছিল না। ফার্স্ট প্রায়োরিটি আমাদের মেগা স্টার শাকিব খান। সো শাকিব খান নিয়ে অনেক কল্পনা আমাকে নিয়ে মানুষ বলে যে শাকিব খানের সাথে আমি কাজ করতে চাই, বা শাকিব খান নিয়ে অনেক নিউজ হয়েছিল। বিয়ের জন্য আসলে ছেলে খুঁজে টু টাফ আমার কাছে মনে হয়। একটা কি আমার জানি না, আমার বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল, আমার বাংলাদেশে থাকতে এত ভালো লাগে না। ও মাই গড, এটা তো আরো টাফ। আমি প্রত্যেকদিন কি ডায়লগ বলি কিছুই তো মনে থাকে না। কাহা থা না মেরে সিকরি হুমে ভাটিন্দা কি কই ডাউট মত রাখনা দিল মে। এখন জানানো যাবে না, তারপরে বিয়ে না হলে তাও ঠিক মানুষের নজর লাগে। আমি হোম ডিস্ট্রিক্ট, সো আমার বাবা কলকাতার আর আমার মা হলো রাজবাড়ির। মানুষজন ভাইরাল বানায় আমার ছোট ছোট ক্লিপস নিয়ে, বা কোনো প্রোগ্রামে গেলে আমার ড্রেস আপ নিয়ে, বা আমাকে নিয়ে, বা আমার কথা নিয়ে। এটা অটো ভাইরাল হয়ে যায়, সবাই যেটা দেখেছে। আমি তো আসলে কোনো কিছুকে ভাইরাল বানাই না। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্টেপ প্রেজেন্ট স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আজ আমাদের সাথে রয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যাকে অনেক বেশি দেখা যায়, যার কন্টেন্ট আমরা অনেক বেশি দেখি, যার নাটক আমরা অনেক বেশি দেখি, তিনি হচ্ছেন শ্যামন্তী সুবীর। তার সাথে আজ আমরা কথা বলবো, অনেক প্রসঙ্গ নিয়ে জানবো এবং আপনাদের জানাবো। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আপনাকে দেখে ভালো লাগছে, কেননা আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। এই হুট করে এত বেশি সুন্দর হয়ে যাওয়ার রহস্যটা কি? আমি হুট করে সুন্দর হয়ে গিয়েছি না, আগেও ছিলেন, বাট এখন আরো বেশি গ্ল্যামারাস লাগছে। এটা রহস্য কি? মেবি ভ্যালেন্টাইন্স ডে গেল কয়েকদিন আগে, সো ফ্যামিলির সাথে অনেক টাইম দিলাম, কাটালাম, একটু ফ্রি টাইম ছিলাম, সো নিজেকে একটু টেক কেয়ার করেছি, এই কারণে হতে পারে। ফিটনেসের ব্যাপারেও কিন্তু বেশ নজরে পড়ছে, অনেকটুকুই ফিট হয়ে উঠেছেন। কোনো সিক্রেট টিপস আছে নাকি? না আমি ইনফ্যাক্ট আগে থেকে আসলে একটু ওয়েট লস করেছি, বাট আমি ডায়েট করি না। আমি কোনোদিনই, এর আগেও ইন্টারভিউ বলেছি যে আমি কোনোদিনই ডায়েট করি না। যতটুকু আমি যেরকম দেখতে, এটা আসলে জেনেটিক্যালি। আমি একটু আগে ভাত খেয়ে এসেছি, ইনফ্যাক্ট আমি 3 বেলা ভাত খাই। কিভাবে সম্ভব 3 আমি বেলা ভাত খেয়ে এত ফিট থাকা? যাই হোক, তার মানে জেনেটিক্যালি, অর্থাৎ মেটাবলিজম সিস্টেমটা ভালো, সিস্টেম অনেক ভালো। এক্সারসাইজ তো একেবারে তার মানে করা হচ্ছে না। আমার জিমে যাওয়া হয়, বাট উইকলি 1-2 বার। আমি আসলে ওটা কাজ করে না, এটা পুরোপুরি মেটাবলিজম সিস্টেমেরই আসলে ব্লেসিং এ হচ্ছে। তো আপু, অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে, কিন্তু চলে যায় একদম শুরুর দিকের কথা। অভিনয়ে আসার গল্পটা কি ছিল? আমি অভিনয়ে এসেছি লাক্স চ্যানেল সুপারস্টার থেকে। যখন আমি ক্লাস 9-এ পড়ি, সো তখন লাক্স চ্যানেল সুপারস্টার খুব হাইপে ছিল। তো তখন বিদ্যা সিনহা মিম হয়েছিল লাক্স চ্যানেল সুপারস্টার। সো আমার একটা ফ্রেন্ড এসে আমাকে বলেছিল যে একটা নতুন মেয়ে হয়েছে লাক্স চ্যানেল সুপারস্টার। তখন সবাই দেখতো লাক্স চ্যানেল সুপারস্টার, তখন বলেছে তোমার মতো দেখতে। এটা অনেকেই বলে আমাকে। সো তারপরে তো আমার মিডিয়ার ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। আমি জাস্ট নর্মাল পড়াশোনা করতাম। আর আমার মা আসলে অনেক বেশি কনজারভেটিভ, আমাকে কোচিং নিয়ে যাইতো, নিয়ে আসতো। সাংস্কৃতিক অঙ্গনের সাথে আমার তেমন কোনো কিছু ছিল না। অ্যান্ড হঠাৎ করে তার 2-3 বছর পরে আমার ওই ফ্রেন্ডটাই আমাকে না জানিয়ে আমার পিকচার সাবমিট করে লাক্স চ্যানেলের সুপারস্টারে। পরের বছরই, 2-3 বছর পরে বলে। ওকে।
অ্যান্ড দেন আমাকে ওখান থেকে সিলেক্ট করে ফেলে। সিলেক্ট করার পরে আমি জানি, তারপরে আমি আমার মার সাথে অডিশন দিতে যাই। অ্যান্ড এখন আমি আসলে এত মেকআপ টেকআপ করি, তখন আমি কাজলও লাগাতে পারতাম না। আমি খুব eyebrow স্বাভাবিক, art করতে পারতাম, একদম কিছুই পারতাম অন্য না। একটা একদম জনরা থেকে different, আসা। হ্যাঁ। সো আমি ওভাবেই যাই, জাস্ট একটা কামিজ পরে ওভাবে, নো মেকআপ না। মেকআপ কি তখন আমার কাছে কিছুই ছিল না, মেকআপ বলতে একটা কাজল ছিল, নট ইভেন লিপস্টিক। সো ওভাবে যাই, যাওয়ার পরে ওরা আমাকে দেখে প্রথম আমাকে জাজেস কোয়েশ্চেন করে যে তুমি জানো তুমি কোথায় এসেছো, তুমি তো লাক্স চ্যানেল সুপারস্টার এসেছো। আমি বলি জি। তুমি কোনো মেকআপ ছাড়া এসেছো, তুমি মেকআপ করতে পারো? আমি বলি না। বলে তুমি তোমার আইব্রোটাও আর্ট করনি, তো তুমি এভাবে কীভাবে করবে? বলে আমি পারি না, কিন্তু আমি চেষ্টা করবো, শিখে নেবো। আমাকে কোনো কোশ্চেন করেনি, আমাকে ওরা সিলেক্ট করে ফেলে। এভাবে আস্তে আস্তে আমি পরের ধাপ করে সামনের দিকে এগিয়ে চলা। লাক্স চ্যানেলে সুপারস্টার থেকে বের হওয়ার পর প্রথম মিডিয়াতে ফুল ফেস কাজ কোনটা ছিল? লাক্স চ্যানেল সুপারস্টার থেকে আমি বের হই যখন আমি ইন্টার পরীক্ষা দিই। সো আমি ওটার জন্য বের হওয়ার পরে আমি পরীক্ষা দিই, দেন আমার অনেক 1-2 বছরের গ্যাপ ছিল। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, তো মাঝখানে অনেকটা গ্যাপ ছিল। তখন আমি মাঝে মাঝে টুকটাক পেপারের যে নকশা বা পেপারের যে ছোট ছোট ফটোশ্যুটগুলো হয় ওগুলো করতাম। বাট আমি ফুল ফেস কোনোদিন চিন্তা করিনি আমি নাটক করব। ওখান থেকে হঠাৎ করে আমি একটা মিউজিক ভিডিও করি, স্বপ্ন আমার। সো ওই মিউজিক ভিডিওটা তখন, ওটা ম্যাস পিপলের জন্য মিউজিক ভিডিও ছিল, অ্যান্ড গ্রামগঞ্জে খুব হিট হয়, খুব হিট একটা মিউজিক ভিডিও হয়ে যায়। অ্যান্ড দেন তারপরে আমি আরও কয়েকটা মিউজিক ভিডিও করে একটা অফার পাওয়ার পর, তখন আসলে অনেক কষ্ট করেছিলাম। সো একটার পর আরেকটা করে, তখন মিউজিক ভিডিও অনেক হিট হতো, রাইট। আর স্টোরি বেসড ছিল, সো মিউজিক ভিডিও মানুষ খুব দেখতো। তখন বড় বড় স্টার কাস্টিংরা মিউজিক ভিডিও করতো। একটার পর একটা করতে করতে তেমন খুব মিউজিক ভিডিওতে আমাকে মানুষ খুব পছন্দ করতো। তো তারপরে 2017-তে গিয়ে মনে হয় আমি মাঝে টুকটাক নাটক করতাম, আবার গ্যাপ দিতাম, মানে টানা না। অ্যান্ড দেন আমি ফুলদমে শুরু করে আমাকে শামীম হাসান সরকার যে, সো ওর সাথে আমি তখন, ও আমাকে একবার বোঝালো যে তোমার নাটক করা উচিত, তোমার অ্যাক্টিংয়ে ফোকাস দেওয়া উচিত, তোমার কন্টিনিউ কাজ করা উচিত। দেন আমি ওর সাথে জুটি বেঁধে আসলে টানা কতগুলো কাজ করি, ওখান থেকে আমি কন্টিনিউ স্টার্ট করেছি। এবং ওখান থেকেই এখন পুরোপুরি জীবন ইউটার্ন নিয়ে নিয়েছে বলা যেতে পারে। তো সেক্ষেত্রে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল? আমি কোনোদিনই আসলে ক্যামেরার সামনে যখন দাঁড়াই আমি নার্ভাস হই না। ছোটবেলা থেকে মানে যখন থেকে কাজ করি তখন থেকে কেন জানি আমি কোনোদিন শাই ফিল করি না। যে কোনো ডায়লগ আমি সবার সামনে বলতে পারি, যে কোনো সিন আমি 100 মানুষ পাশে থাকলেও সেটে হেজিটেশন আমার হয় না, আমি করতে পারি। বাট আমার হেজিটেশন যেটাই হয়, আমি কোনোদিন সেলফি তুলি না। আমি আমার মোবাইল ক্যামেরার ফ্রন্টে যখন কোনো টিকটক করতে হয় বা সেলফিতে লাইভ করতে হয়, তখন আমার খুব হেজিটেট লাগে, বিকজ আমি আমার নিজেকে দেখতে পাই। আচ্ছা, তখন একটু লজ্জা লাগে, আচ্ছা আমি এরকম করছি ওরকম করছি, তখন আমার অনেক লজ্জা লাগে, অনেক হেজিটেট ফিল করি। সো আমি কোনোদিন সেলফি আপলোড দিই না। আমার সব পিকচার আমাকে কেউ তুলে দিলে, আমার ফেসবুকে দেখা গেলে, আমার ইনস্টাগ্রামে যদি কেউ যায়, আমার সোশ্যাল লিঙ্কে কেউ দেখবে যে সবাই মানে মানুষ পিকচার তুলে দিচ্ছে, আমি কোনোদিন আমার সেলফি পিকচার আপলোড দিই না। সেলফিতে কনফিডেন্ট আমি অনেক হেজিটেট ফিল করি। তার মানে নিজের কাজ নিজে দেখা যাবে না, অন্য কেউ করে দিলে ঠিক আছে, করে দিলে আমি নিজের কাজ দেখা হয়। হ্যাঁ অবশ্যই দেখা। তখন হেজিটেট হয় না? তখন হেজিটেট হয়, আমি ভুলগুলো দেখি, বাট ওটা নোট ডাউন করতে হয় আর কি, পড়াশোনার মতো, যে আসলে পরবর্তীতে এগুলোর জন্য ঠিক হয়। কোন ধরনের চরিত্রে পারফর্ম করতে সব থেকে বেশি ভালো লাগে? আমার সব ধরনের চরিত্রে পারফর্ম করতে খুব বেশি ভালো লাগে, কিন্তু আমি যখন নাটকে কাজ করা শুরু করেছি, আমার চেহারার প্যাটার্নটা মেবি একটু রিচ ফেস, মানে একটু খুব দেমাগি, খুব অহংকারী লাগে। বাট আমি বড় লোকই, মানে আমি রিয়েল লাইফে অ্যাকচুয়ালি খুব অহংকারী, বাট আমি রিয়েল লাইফে একদমই এরকম না। আমি যখন লাক্সে যাই, তখন আমাদের লাক্সে আমাদেরকে গ্রুম করতো আজরা আপু অ্যান্ড টুম্পা আপু। সো টুম্পা আপু আমার সাথে তখন খুব একটা কথা বলতো না। দেন আমি জিজ্ঞেস করেছি, আপু তোমার সাথে কেন কথা বলো না বা কি? বলছে না, তোমার নাক অনেক উঁচা, তোমাকে দেখে মনে হয়। একজন গ্রুম এসে নিয়ে আমাকে কথা বলে, আমি চিন্তা করলাম যে কি আমার নাক তো ঠিক জায়গায় আছে। হ্যাঁ, নাক উঁচা মানে খুব ঘামান্ডি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তো আমি চিন্তা করলাম কি বলে, তখন আমি ফার্স্ট শুনেছি, এন্ড পরে আমি বুঝলাম যে আমার ফেস কাটিং এরকম, আল্লাহ দিয়েছে, এখানে কিছু করার নেই। সো আমি প্রথম থেকে এরকম ক্যারেক্টারই করতাম, বিকজ আমাকে ডিরেক্টররা দেখতো আমাকে এই ক্যারেক্টার খুব ফিট লাগে, খুব সুন্দর লাগে, অ্যাক্টিং করলে খুব ন্যাচারাল মনে হয়। সো
সো যখন একটা জনপ্রিয়তা পায় 10 মিলিয়ন ভিউ 20 মিলিয়ন ভিউ এবার এরকম যখন হয় তখন আমার আস্তে আস্তে সব এরকম ক্যারেক্টারই আসে স্বাভাবিক ক্যারেক্টার এবং আপনার ফেসের সাথে ওটাই যাচ্ছে। হ্যাঁ, বাট আমি পরে টানা করতে করতে এমন টায়ার্ড হয়ে গিয়েছিলাম বিকজ আমার কাছে মনে হতো কি যখন স্ক্রিপ্ট আসতো মনে হতো এরকম কাজ তো আমি 3 দিন আগে করলাম, ঘুরে ফিরে একটু এদিক ওদিক বাট একই জিনিস আসলে ওই একই ধরনের ড্রেস আপ ক্যারেক্টার। সো দেন আমি নিজেকে ভাঙতে শুরু করি, আমি আস্তে আস্তে একটু গ্রামের নাটক করা শুরু করি, নো মেকআপে কাজ করা শুরু করি। আগে যখন অনেক মেকআপ নিতাম অ্যান্ড দেন এখন আমি মেকআপ সেটা আমি আধা ঘন্টায় মেকআপ নিই বিকজ আমি আলটিমেটলি দেখলাম 1 ঘন্টা 2 ঘন্টা মেকআপ নিয়েও ক্যামেরার সামনে যেমন লাগে 15 মিনিটে মেকআপ নিয়েও আসলে ক্যামেরার সামনে একই রকম লাগে, মেকআপ ছাড়াও ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি একই রকম লাগে বিকজ লাইটের এফেক্ট থাকে। সো ওই জিনিসগুলো আমি আস্তে আস্তে বুঝলাম অ্যান্ড আস্তে আস্তে নিজেকে ভাঙা শুরু করলাম অ্যান্ড দেন আমি ক্যারেক্টারে ভিন্নতা আনলাম। ওকে, তার মানে নিজের সাথে নিজের একটা স্ট্রাগল ছিল নিজেকে ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করার জন্য। টিভি, নাটক, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন, সিনেমা, বড় পর্দা, ছোট পর্দা, যেটাই বলে না কেন সব থেকে বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোথায়? আমি টিভিতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার খুব ভালো লাগে বিকজ সব কিছুর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো থাকে অ্যান্ড নাটকেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বিকজ এটা আমার রেগুলার রুজি আমার নাটকটা রেগুলার করতে হয়। বাট আমি আসলে সবই করি, আমি মিউজিক ভিডিওসও করি যখন ভালো ভালো অফার পাই, আমি টিভিসিও করি, আমি মুভি আমি 2-3টা মুভি করেছি। বাট যখন আমি ফার্স্ট মুভি করেছিলাম বয়ফ্রেন্ড তাসকিন রহমানের সাথে, ওই মুভিটা আসলে হুট করে একদমই হুট করে করা, কোনো আমার মুভির প্ল্যানিং ছিল না। আর আমাদের যে ডিরেক্টর ছিল নিরঞ্জন দা, উনি ইন্ডিয়ান ছিল কলকাতার, সো উনি আমাকে কোনোভাবে কনভিন্স করেছিল মুভিটা করার জন্য। সো আমি একসাথে 3টা মুভি সাইন করেছিলাম অ্যান্ড একটা মুভি করার পরে আমার কাছে তখন আমি যখন কাজ করি 2018 বা 18 সালে হ্যাঁ, সো ওটা ছিল একটু এফডিসি টাইপের মুভি তো এখন আস্তে আস্তে এখন অনেক উন্নত হচ্ছে, তারপর এখন অনেক গল্প চেঞ্জ হচ্ছে, অনেক ভালো ভালো ডিরেক্টর, অনেক ডিফারেন্ট কাজ হচ্ছে। তো আমি যখন প্রথম কাজ করি ওইটা আসলে একটু এফডিসি ঘরানার ছিল, তারপরে আমি কেন জানি এফডিসির মানুষদের সাথে খাপ খাই উঠতে পারি না বিকজ আমি নাটক থেকে গিয়েছি, দুটো আসলে ডিফারেন্ট জনরা। আমি ভেবেছিলাম পারবো, তো আমি একটা মুভি করে অ্যান্ড দেন আমি 2টা ক্যান্সেল করে দিয়েছিলাম। আর হয়নি, একটা করেছিলাম, ওটা রিলিজ পেয়েছিল, তারপর আমার মনে হয়েছিল যে আই নিড টাইম, আমি একটু টাইম নিই, আমি আর একটু হ্যাঁ অভিনয়টা শিখি, আমি আর একটু প্রিপেয়ার্ড হই, দেন আমি আস্তে ধীরে যেতে হলে যাবো। অ্যান্ড এখন আমি আসলে প্রিপেয়ার্ড, আমার কাছে মনে হয় এখন যে অবস্থা এখন আমি এখানে কাজ করার জন্য প্রিপেয়ার। এখন বাংলাদেশে কোন নায়কের সাথে আপনি মুভিতে কাজ করতে চান? আমি সব নায়কের সাথে কাজ করতে চাই, আমার নায়ক নিয়ে আসলে কোনো প্রবলেম নেই, থাকে না যে একদম ফার্স্ট প্রায়োরিটি। আমাদের মেগা স্টার শাকিব খান। সো শাকিব খান নিয়ে অনেক জল্পনা কল্পনা, আমাকে নিয়ে মানুষ বলে যে শাকিব খানের সাথে আমি কাজ করতে চাই, বা শাকিব খান নিয়ে অনেক নিউজ হয়েছিল, বাট বিকজ এই কারণে শাকিব খানের সাথে আমি অনেকগুলো অনুষ্ঠান অ্যাটেন্ড করেছিলাম, অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, সো তখন এই ধরনের অনেক কথা হয়েছিল। কিন্তু ভাইয়া কাকে মুভিতে নিবে এটা আসলে ভাইয়া নিজেই জানে, সে কোনদিন বাংলাদেশ থেকে নেয় বা ইন্ডিয়া থেকে নেয়, সো এটা যখন যে চরিত্র প্রয়োজন পড়ে, যার চরিত্র প্রয়োজন। তাছাড়া আমার শরীফুর রাজের অ্যাক্টিং অনেক ভালো লাগে, আমার সিয়ামের কাছে ভালো লাগে, সো আমার আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, যেটাই হোক মানে কাজটা প্রাধান্য পায়। হ্যাঁ, আর আমি ডিরেক্টর মানে আমি ডিরেক্টর আর্টিস্ট, সো আমার যদি গল্প ভালো হয়, গল্প অনেক ডিফারেন্ট হয়, অবশ্যই আমার যদি একদম নতুন আর্টিস্ট আমার সাথে থাকে আমার অপোজিটে, এতেও আমার কোনো প্রবলেম নেই। একটা সময় আপনি বলতেন যে বিয়ের জন্য ছেলে খুঁজে পান না, এখন পেয়েছেন? বিয়ের জন্য আসলে ছেলে খুঁজে ইজ টু টাফ আমার কাছে মনে হয়, অ্যান্ড আমার কাছে তো মনে হয় পেয়েছি, বাট এটা আসলে উপরওয়ালার উপর ডিপেন্ড করে, বিয়ে করার পরে বিয়ে কয়দিন টিকে। আমরা আপনার বিয়ে দাওয়াত কবে পাচ্ছি? যদি হয় তাহলে এই বছরে কোন মাসে? ডিসেম্বর? আই ডোন্ট নো, আমি এখনো জানি না কোন মাসে, মানে এই গরমের মধ্যে না শীতকালে? হলে একটু আগেই করব, শীতকাল পর্যন্ত নিব না, শীতকাল তো এখন 1 বছর দেরি আছে। আমার কেন যেন মনে হচ্ছে সেপ্টেম্বরে হতে পারে। সেপ্টেম্বর অনেক লেট, তারও আগে হলে বেটার না? জুন জুলাইতে? হ্যাঁ হতে পারে। এই কড়া রোদ কেন জুন জুলাই বিয়ে হয় না? অনেক গরম পড়ে, বৃষ্টিও থাকে। তাহলে ঈদের পর কি আমরা আসলে সেমন্তী সুমির বিয়ে আওয়াজ পাচ্ছি? যদি ঠিকঠাক থাকে, হোপ সো। ওকে, বিয়ে নিয়ে কি প্ল্যান?
বিয়ে নিয়ে আমার তেমন কোনো প্ল্যান নেই। সব মেয়েদেরই একটা বিয়ে নিয়ে ড্রিম থাকে। সো আমার ছোটবেলা থেকেই প্ল্যান আছে যে আমার বিয়েটা খুব ধুমধাম করে হবে। বিকজ আমি আমার ফ্যামিলিতে দেখে এসেছি সবার বিয়ে খুব ধুমধাম করে হয়, আমার কাজিনস অ্যান্ড আমার যারা আছে ফ্যামিলির সবাই। সো আমার ইচ্ছা আমার বিয়েটা ধুমধাম করে হবে, একটু ডিফারেন্টভাবে করার ট্রাই করছি, বাট প্ল্যানিং চলছে। দেশে তো হবে, ঢাকায় হবে। হ্যাঁ, ঢাকায় হবে। ওকে, তার মানে আমরা বিকজ সবাই ডেস্টিনেশন ওয়েডিং আমার আসলে অনেক ড্রিম, বাট আলটিমেটলি আমি দেখলাম যে অনেক মানুষ যেতে পারবে না। এটা আসলে বলা যায় ইনকনভিনিয়েন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, যাক, আমরা শ্যামন্তী সুমির বিয়ের অপেক্ষায় এখন। এবার একটু আমরা গেম সেগমেন্টে চলে যাই। দর্শক, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট অদ্ভুত গেম। অদ্ভুত কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আমাদের গেম সেগমেন্ট। প্রশ্নগুলো করছি, এখন আপনাকে অদ্ভুত প্রশ্নে অদ্ভুত উত্তর দিতে হবে। যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে তবে ধোঁয়া কোন দিক দিয়ে যাচ্ছে? যদি একটা বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে উল্টা দিক দিয়ে যাচ্ছে। একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে যাচ্ছে, ধোঁয়া কোন দিক দিয়ে যাবে? বৈদ্যুতিক ট্রেন তো ধোঁয়াই থাকবে না। দ্যাটস দ্য থিং। সো উল্টো দিক দিয়ে যাবে কোথা থেকে? বৈদ্যুতিক ট্রেন। সেকেন্ড অদ্ভুত প্রশ্ন, কি নেমে আসে কিন্তু উপরে উঠে না? কি নেমে আসে উঠে না? বৃষ্টি। গ্রেট, প্রশ্নপত্র তো ফাঁস হয়ে গেছে। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, কোন ধরনের ব্যান্ড কখনো সঙ্গীত বাজায় না? কোন ধরনের ব্যান্ড? চুলের ব্যান্ড। আল্লাহ, সব হচ্ছে অ্যান ইনস্ট্যান্ট হচ্ছে। পরের অদ্ভুত প্রশ্ন, গাড়ির ডান দিকে ঘুরলে কোন টায়ার সরে না? গাড়ি ডান দিকে ঘুরলে কোন টায়ার সরে না? ওফো, ধরেছি। ওয়েট, হ্যাঁ এটা ধরেছি, এটা পারবে না, না। না পারবো না। না, গাড়ি ডান দিকে ঘুরলে কোন টায়ার সরে না? বাম দিকে। এক্সট্রা টায়ার, সব টায়ারই তো Oh my ঘুরবে, God! এক্সট্রা টায়ার। Oh, ওকে, সকালের নাস্তায় কোন দুটি জিনিস আপনি কখনোই খেতে পারবেন না? সকালের নাস্তায় কোন দুটি জিনিস আমি কখনোই খেতে পারবো না? ইটস আ টাফ কোয়েশ্চেন। সকালের নাস্তায় কোন দুটি জিনিস আমি কখনোই খেতে পারবো না? যে কোনো কিছুই তো আমি খেতে পারি। না, Each are one. লাঞ্চ ডিনার আপনি কখনোই খেতে পারবেন না। পরের অদ্ভুত প্রশ্ন, কোন জিনিসটা যত বেশি থাকে তত কম দেখা যায়? কোন জিনিসটা যত বেশি থাকে তত কম দেখা যায়। প্রথমগুলা বললাম, এগুলা তো টাফ কেন? না, এটা আচ্ছা, কোন জিনিস যত বেশি থাকে তত কম দেখা যায়? যত বেশি থাকে, কি রিলেটেড? কোনো হিন্ট বলা যাবে না? বলে দেব উত্তর? দাও। অন্ধকার। যত বেশি অন্ধকার তত দেখা যাবে না, ও। কালো হয়ে যাবে না সব। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়? কোন মাসে মানুষ সবচেয়ে কম কম ঘুমায়? ঘুমায়। আমি তো সব মাসেই সবথেকে কম। আচ্ছা, মানে দিন ছোট রাত বড় এরকম কিছু কোন একটা। মাস? ও, আমি জানতাম এটা। এটার হিন্ট কিন্তু, মানে এই মুহূর্তটা এটার হিন্ট। কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়? ফেব্রুয়ারি। ডেফিনেটলি, বিকজ মাসটাই তো ছোট। মাসটা ছোট ছোট। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, 10 জন মহিলা একটা ছোট ছাতার নিচে দাঁড়ানোর চেষ্টা করছিল এবং তারা কেউ ভিজেনি, কিভাবে? 10 জন মহিলা একটা ছোট ছাতার নিচে দাঁড়ানো ছিল কারণ বৃষ্টি পড়েনি। গ্রেট। পরের অদ্ভুত প্রশ্ন, যে ব্যক্তি এটি তৈরি করেছে সে এটি চায় না, যে লোকটি কিনেছে তার দরকার নেই, যার প্রয়োজন সে জানে না, এটা কি? যে ব্যক্তি তৈরি করেছে সে এটি চায় না, যে লোকটা কিনছে তার দরকার নেই, আর যার প্রয়োজন সে জানে না। ও মাই গড, পারবো, আমার একটু টাইম লাগবে, দাঁড়াও। যে ব্যক্তি কিনেছে সে না, চায় না। যে বানাচ্ছে জিনিসটা সে জিনিসটা চায় না, যে কিনছে তার এটা লাগবে না, যার জন্য নেওয়া হচ্ছে সে জানেই না তার জন্য এটা নেওয়া হচ্ছে। সে জানেই না তার জন্য এটা নেওয়া হচ্ছে। সে জানতে পারলে তার এটা লাগতো না। জানি না। Step, 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 step is our best choice. Super high, super fit. Step, 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 super hit. কফিন। যে বানায় সে চায় না, যে কিনে তার লাগে না, যার জন্য কেনা হয় সে কি বুঝবে? সে তো মারাই গেছে। ও, কফিন। 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 ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না, আমি কি? তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে খাবে না। তুমি আমাকে খেতে কিনবে কিন্তু আমাকে, কলার খোসা। কলার খোসা আপনি কিনেন?
কলার সাথে তো এটা খোসাই থাকে। কলা তো খান, মানে এটা কিনবেন বাট এটা খাবেন না। ওটা খেতে কিনবেন কিন্তু ওটাকে খাবেন না। কোনো কিছু খোসাই তো মনে হচ্ছে। দূরও না। প্লেট খেতে কিনি কিন্তু প্লেট তো খাই না, ও, ওটার আচ্ছা। উপরে খাবার রেখে খাই। যাক, অদ্ভুত প্রশ্ন শেষ হয়ে গেছে, এবার একটু মিডিয়া সম্পর্কে জানি। আপনি শুরুতেই বলছিলেন কিভাবে মিডিয়ায় আসা হলো, কিন্তু মিডিয়ায় যদি আসা না হতো তাহলে কোথায় যাওয়া হতো, কি করা হতো? নিজে যদি আশা না হতো তাহলে আমার দুদিনের ইচ্ছা ছিল। আমার ডান্সার হওয়ার খুব ইচ্ছা ছিল, বিকজ আমার নাচতে খুব ভালো লাগে, অ্যান্ড আমার এয়ার হোস্টেস হওয়ার খুব ইচ্ছা। ওকে, আরেকটা ইচ্ছা বললেন, তিনটা ইচ্ছা ছিল। একটা কি আমার আমি জানি না, আমার বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল। আমার বাংলাদেশে থাকতে এত ভালো লাগে না। কেন বাংলাদেশ ভালো না? আমি যেরকম পছন্দ করি বা আমি যেরকম লাইফস্টাইল পছন্দ করি, বাংলাদেশে ওরকম লাইফস্টাইল আসলে নেই, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো এটা ফিউচারেও হবে কিনা। সো আপনি কেমন লাইফস্টাইল পছন্দ করেন? আমার সবসময় আসলে আমি চাই আমার আশেপাশের মানুষজন জাজ করবে না আমাকে, সব সময় খুব ফ্রেন্ডলি থাকবে, খুব ফ্রি থাকবে, অ্যান্ড কোনো গ্যাঞ্জাম থাকবে না মানুষের মনে। বাংলাদেশের মানুষের মনে আমি বেশিরভাগ দেখেছি আমার ফ্রেন্ড থেকে শুরু করে সবাই সিম্পল সিম্পল জিনিসকে জাজ করে। ও আচ্ছা সৌমি এটা করলো, মানে সামনাসামনি দেখাচ্ছে খুব হ্যাপি বা হাসছে, পেছনে 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 জাজ করে ও আচ্ছা Judgmental. জাজমেন্টাল। আমি বিদেশে আমি যখনই আমি ঘুরেছি কিছু কিছু কান্ট্রি আছে আমি দেখেছি যে ওরা জাজমেন্টাল না। সেটেল হওয়ার জন্য কোন কান্ট্রি ফেভারিট? সেটেল হওয়ার জন্য আমার ইউরোপ ভালো লাগে, সিঙ্গাপুর ভালো লাগে। সো বিয়ের পর সেটেল হয়ে যাচ্ছেন? এখনো কোনো প্ল্যান করিনি, বাট আই হোপ আমি বাইরে ছেলে কি বিদেশি? না দেশি, দেশি বাট বিদেশে সেও চলে যাবে। না, বিদেশে চলে যাবে না, আমরা দুজন মিলে প্ল্যানিং করে যদি যাই তাহলে বেটার। ওকে, যাক, এবার একটা ক্যামেরার সামনে ডায়লগ, যে কোনো একটা ডায়লগ। আমি একা একা দিব? কি ডায়লগ? যে কোনো, আপনার যে কোনো কাজের ফেভারিট ডায়লগ। ও মাই গড, এটা তো আরো টাফ। আমি প্রত্যেকদিন কি কি ডায়লগ বলি কিছুই তো মনে থাকে না। যে কোনো একটা যেটা মাথায় আছে। আমারই ডায়লগ দিতে হবে? নট নেসেসারি, যে কোনো ডায়লগ হতে পারে। হিন্দি, বাংলা, ইংলিশ? ওকে, তাহলে আমি জাও মুভমেন্টের একটা ডায়লগ, Okay. আমার ডায়লগগুলো মুখস্থ আছে। कहा था ना मैंने, सिकरी हूं मैं भटिंदा की, कोई डाउट मत रखना दिल में। ওকে ওকে। আচ্ছা, এবার আমরা আরেকটা গেম সেগমেন্টে চলে Okay. যাব। দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেম সেগমেন্ট, জনতা জানতে চায়। আপনার ফ্যান্সরা তো অনেক কিছু জানতে চায়, সে জানতে চাওয়া নিয়ে এবারে সেগমেন্টটা সাজানো হয়েছে। এগুলো খুলবো? খুলবেন এবং প্রশ্নের উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, জনতা জানতে চায় সেমন্তী সমী নাটক। একটা নাটকের নাম যেটা আপনার ফেভারিট। যে শহরে টাকা উড়ে। ওকে, পরের জনতা যা জানতে চায় সেমন্তী সমী এজ, কেন এজ বলতে হবে? দর্শক জানতে চাইলে বলতে পারেন। মেয়েদের এজ তো বলতে হয় না। কি সেমন্তী- গেস হয়? আই ডোন্ট নো, দর্শক জানতে চায়, আপনি বলবেন কি বলবেন না আপনার উপর ডিপেন্ড করে। এজ মানুষ জানে, বলার দরকার নাই। কত চালাকি, আমি জানি না। ওকে, পরের সেমন্তী সমী গার্লস স্কোয়াড। ইয়া, সো গার্লস স্কোয়াড আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা সিরিজ। অ্যান্ড এখানে গিয়ে আমার অনেক ভালো ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, যেমন চমকের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, মাহির সাথে, ওর সাথে আমার আগে থেকে ফ্রেন্ড ছিল, দেন বাট সবার সাথে আমি আসলে একসাথে টানা অনেক দিন কাজ করেছি। গার্লস স্কোয়াড 1, 2, 3, 4 সিজন এসেছিল। সো সবার সাথে দেখা হচ্ছে, স্বর্ণ যে মাত্র আসলো, সো ওদের সবার সাথে গার্লস স্কোয়াড করেছি, একটা ভালো আমার বন্ডিং হয়েছে সবার সাথে। অ্যান্ড সিরিজটা আসলে খুব মজার ছিল, আমি এখনো মিস করি। 5 আসলে আমি খুব খুশি হব। পরের অদ্ভুত সেমন্তী সমী বয়ফ্রেন্ড? ইয়া, নাম আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম বাট পারছিলাম না, দর্শক করে ফেলেছে। সেমন্তী সমী তো ওনার বয়ফ্রেন্ড নাই, হলে জামাই হবে। মানে ওই যে বয়ফ্রেন্ড দিয়ে আর কি যে জামাইটার সাথে কথাবার্তা চলছে আর কি, বিয়ে। জামাই নাম বলতে হবে এখন? হ্যাঁ। ওরে বাপ রে, সরি, এখন জানানো যাবে না। এখন জানানো যাবে না। তারপরে বিয়ে না হলে তাও কেন ঠিক, জানাবো? দরকার তাও কি? ঠিক, মানুষের নজর লাগে। একদম। সেমন্তী সমী হাইট হলো 5'3.5". ওকে, পরের প্রশ্ন। সেমন্তী সমী ইনফ্লুয়েন্সার? আই এম নট ইনফ্লুয়েন্সার। ওকে, আমি তো অ্যাক্টিং থেকে আসছি, সো আমি প্রথম মডেল ছিলাম, দেন আমি অ্যাক্টিং করি। ইনফ্লুয়েন্সার তো নতুন নতুন আসলে এই ওয়ার্ডটা এসেছে। সো এখন যেটা হয়, অ্যাজ আ অ্যাক্ট্রেস আমার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স বেসে অনেক কাজ আসে আমার, মানে ইনফ্লুয়েন্সারদের যে কাজ আসে বা অনেক প্রোগ্রামে আমাকে যেতে বলা হয়, সো ওখানে অনেক ইনফ্লুয়েন্সারদের দেখি, বাট আমি নিজেকে ইউ আর নট আ influencer মনে করি না। ইনফ্লুয়েন্সার বাট ইউ আর। পরের প্রশ্ন, দেখি জনতার কি জানতে চায়।
হোম ডিস্ট্রিক্ট। শ্রীমন্তী সৌমি হোম ডিস্ট্রিক্ট। সো আমার বাবা কলকাতার আর আমার মা হলো রাজবাড়ির। ওকে, এপার ওপার দুই জায়গায় আমি দুই জায়গা মিলিয়ে। মিলিয়ে। So, পরের অদ্ভুত প্রশ্নে চলে যায়, জনতারা আর কি জানতে চায়? মুভি। সো আমি প্রথম মুভি করেছিলাম জোবানের সাথে। আমার আর জোবানের ফার্স্ট কাস্টিং ছিল। মুভিটার নাম ছিল অস্তিত্ব। আমাদের সাথে ছিল আরতান শুভ ভাইয়া অ্যান্ড তিশা আপু, নুসরাত ইউনুস তিশা। অ্যান্ড সেকেন্ড মুভি করেছি আমি বয়ফ্রেন্ড তাসকির রহমানের সাথে। অ্যান্ড থার্ড মুভিটা করেছিলাম একটু ডিফারেন্ট মুভি, দীপ্ত টিভির মুভি ছিল, সেটার নাম হলো মেঘনা কন্যা। ওকে, চলে যায় এবার পরের। আর কি জনতারা জানতে চায়? পেমেন্ট। পেমেন্ট, আই ডোন্ট নো হোয়াই তারা লিখেছে, আমি জানি না। এটাও গুগল ম্যাপে, সরি এটাও গুগলে আসে পেমেন্ট। লিখে আর কি অনেকে। কিসের পেমেন্ট বলবো আমি? আমার নাটকে একটা পেমেন্ট, টিভিসিতে একটা পেমেন্ট, কোনো রিলস আপলোড দিলে একটা পেমেন্ট, এটা তো বলাই যাবে না। মানে একই পেমেন্ট তো না। এডুকেশন। এডুকেশন। সো আমি বিগমসা স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করি অ্যান্ড দেন আমি ইস্ট ওয়েস্টে ভর্তি হই, বিবিএ কমপ্লিট করি। ওকে, লাস্ট প্রশ্ন যেটা জনতারা জানতে চায়, ভাইরাল। শ্রীমন্তী সৌমি ভাইরাল। আচ্ছা, ভাইরাল নিয়ে, ভাইরাল তো আর আমি নিজেকে করি না, বা আমি এমন নিজেও কিছু আপলোড দিই না যে আমি ভাইরাল হব। সো মানুষজন ভাইরাল বানায় আমার ছোট ছোট ক্লিপস নিয়ে, বা কোনো প্রোগ্রামে গেলে আমার ড্রেস আপ নিয়ে, বা আমাকে নিয়ে, বা আমার কথা নিয়ে, এটা অটো ভাইরাল হয়ে যায়। সবাই যেটা দেখেছে, আমি তো আসলে কোনো কিছুকে ভাইরাল বানাই না, আমার কোনো কোনো স্টেটমেন্ট নিয়ে ওগুলো ভাইরাল হয়ে যায়। আচ্ছা, এখন মানুষ ভাইরাল বানালে আমার কি এখন ভাইরাল বানানোর যুগ। হ্যাঁ, ওকে, সো যাক, জনতা যা যা জানতে চাই আমরা পেয়ে গেলাম। এখন আমরা অন্য একটা গেম সেগমেন্টে চলে যাব। দর্শক, চলে যাচ্ছি এবার একটা মজার গেম সেগমেন্টে। এই গেম সেগমেন্টটা অনেক মজা, বিকজ আপনার হাতে এই যে ঝুড়ি আছে, এখন এই বলে থাকা সব বলগুলো ঝুড়িতে দিয়ে দিন। নিয়ে এভাবে না, যেভাবে খুশি সেভাবে ঢেলে দেন একবারে, চাইলে একেবারে ঢেলেও নিতে পারেন। ওকে, ওকে নিলাম। তারপর ও এখানে কি ওখানে ফেলতে হবে? আমি দাঁড়ান না, আগে নিয়ে নিন। আর একটা বাকি। এইবার হ্যাঁ, আসলে টেবিলে একটা ড্রপ করে এখানে এই কষ্ট করে এবার ফেলতে হবে আর প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, আমরা স্টার্ট করছি। 1 2 3 স্টার্ট। আপনি করতে থাকেন, আমি প্রশ্ন করে ফেলবো। ও আচ্ছা, হ্যাঁ, রেডি। চা না কফি? টেবিলে ড্রপ দিয়ে। ও টেবিলে ড্রপ দিয়ে? হ্যাঁ। আমি তো একদম খেলতেই পারি না, এটা টু টাফ ফর মি। হবে হবে, যাই ফেল স্টার্ট। করব। চা না কফি? গ্রিন টি। ওকে, ক্যামেরার সামনে না ক্যামেরার পেছনে খেলতে খেলতে? ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে কি? মানে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোনটা, ক্যামেরার সামনে না ক্যামেরার পেছনে? কাজ করতে, কি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি? যে কোনো কাজ, বিজ্ঞাপন হতে পারে, ক্যামেরার অভিনয় সামনে। হতে পারে। ওকে, সকালের মানুষ নাকি রাত জাগা মানুষ, কোনটা আপনি? রাত জাগা মানুষ। আমি একদম নাইট পারসন, আমি একদম খেলতে মর্নিং খেলতে? পারসন না। মেকআপ লুক কোনটা পছন্দ, ন্যাচারাল নাকি হেভি মেকআপ? বোথ। আই ডোন্ট লাইক হেভি মেকআপ, ন্যাচারাল। নাটক না মিউজিক ভিডিও? মিউজিক ভিডিওস। কল না মেসেজ, ফোনে কোনটা বেশি আসে? কল না মেসেজ কোনটা বেশি আসে? কল। ওকে, শুটিং না ছুটি কোনটা বেশি ভালো লাগে? শুটিং। রোমান্টিক চরিত্র না স্ট্রং ক্যারেক্টার? বোথ। ওকে, সোশ্যাল মিডিয়া ভালো লাগে না বাধ্য হয়ে ব্যবহার? বাধ্য হয়ে ব্যবহার, এটা মানে কি? বাধ্য। সোশ্যাল মিডিয়া ভালো লাগে নাকি বাধ্য হয়ে ব্যবহার? হ্যাঁ, কোশ্চেনটা বুঝতে পারি না। লাইক মানে সোশ্যাল মিডিয়া যেটা আপনি ইউজ করছেন সেটা কি মানে আপনি ইচ্ছা করে ইউজ করছেন, মানে ও আপনার বাধ্য হয়ে ব্যবহার। আমার সোশ্যাল মিডিয়া ইউজ করতে আসলে তো ভালো লাগে না, বাট ফ্যান ফলোয়ার্সের জন্য, আমার কাজের আপডেট দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করতে হয়, বিকজ এটা নেসেসারি। নিজেকে এক শব্দে বর্ণনা করুন। এক শব্দে খেলতে খেলতে? ইমোশনাল। পছন্দের ঘুরতে যাওয়ার প্লেস? সুইজারল্যান্ড। অপছন্দের ভ্রমণের জায়গা? অপছন্দের ভ্রমণের জায়গা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ভালো লাগেনি? না, আমি কয়েকদিন লাস্ট শুটিং এ গিয়েছিলাম, আমার একদম ভালো লাগে। Why? And for no good reason, very expensive. আমি ওকে, জানি না, আমার কাছে ভালো লেগেছে। ওকে, পছন্দের রং? খেলতে খেলতে? পছন্দের রং রেড, ডার্ক রেড। অপছন্দের রং? সব রঙে ভালো লাগে। খেলতে খেলতে? যা
জাস্ট একটা। আমি একটাই পারলাম, আমি বললাম না আমি ভেরি ব্যাড এই না, গেমে। কোনো- আমি আসলে ক্রিকেট যখন কেউ বল মারে আমি বলও ধরতে পারি না। ঠিক আছে, সবাই স্পোর্টস পারসন হয় না, আমিও কিন্তু স্পোর্টস পারসন না, আমিও খেলাধুলা তাহলে খুবই আমি কাছে। একটুও না। ওকে, নো ইস্যু, তাও ভালো করেছেন। খুব লজ্জা। না, একটা খারাপ না, একেবারে শূন্য গোয়াল থাকলে তখন আমরা বলতে পারতাম যে ছি 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 কি হলো। কিন্তু এটা আমি একটা না। লাস্ট বার অন্য একটা ইন্টারভিউ পেরেছিলাম, আজকে একটাও পারলাম না। ওকে ওকে, আজকে লাক ভালো ছিল না। যাই হোক, আমরা আয়োজনের একেবারে শেষ প্রান্তে আছি। আমাদের দর্শক যারা আছে তাদের কি বলতে চান? আমি দর্শকদের বলতে চাই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড আমার ভালো ভালো কাজ আসছে, সবাই দেখুন, এনজয় করুন, ভালোবাসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আজ আপনি আমাদেরকে সময় দিয়েছেন। একটা প্রশ্ন করতে চাই, এই যে এত এত শুটিং করেন, এদিক ওদিকে যান, এত এত কাজের প্রেশার, পা ব্যথা করে না? অনেক পা ব্যথা করে, মানে মাঝে মাঝে পা ব্যথায় কান্না চলে আসে, মানে এত পা ব্যথা করে। তখন কি করেন? তখন নিজের পা নিজে মাসাজ করি। বা জানেন আপু, সঠিক জুতো যদি আপনি ব্যবহার করেন যেটা আসলে মেডিকেটেড, তাহলে পা ব্যথা করবে না এবং এটা শরীরের জন্য খুব উপকারী। দ্যাটস ওয়াই Step, 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 step is our best choice. Shabba right, super fit. Step, 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 super hit. স্টেপের পক্ষ থেকে এই ছোট্ট গিফট হ্যাম্পার আপনার জন্য। ও, মেডিকেটেড শু। মেডিকেটেড শুজ, এবং স্টেপে কিন্তু অনেক ধরনের জুতো পাওয়া যায়, এখন হিল পাওয়া যায়, বিভিন্ন ধরনের স্লিপার্স পাওয়া যায় ম্যাচিং হ্যাঁ, ড্রেসের বিকজ সাথে। স্টেপের স্লিপার্স আমার খুব ফেভারিট, আমার বাসায় আমি সবসময় ইউজ করি। সো এটা আপনি এখন শুটিংও ইউজ করতে পারবেন, কারণ এখন তাদের অনেক ডিজাইন অ্যান্ড কালার্স অ্যান্ড হিলস অপশনও অ্যাভেলেবেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্টেপ। ওয়েলকাম। একদম শেষ পর্যায়ে জানতে চাই, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতে আমার অনেক অনেক পরিকল্পনা। কোনটা ছেড়ে ভবিষ্যৎ কোনটা? পরিকল্পনা যে ভালো ভালো কাজ করব, একটা আমি যেমন ফিউচার চাই আমার পার্সোনাল লাইফে, সো সেটাকে গুছিয়ে আনবো। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি আমরা আপনাকে ভালো ভালো কাজ পাবো। থ্যাংক ইউ তোমা, তোমাকে শুভকামনা। দর্শক, এই ছিল আমাদের আজকের স্টেপ প্রেজেন্ট স্টারবাজ। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।